আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না, সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের মধ্যে, আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি, কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো, ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো, ও এখানে এই দুষ্টামি করতেছে, সিগারেট খাইতেছে, তারা মারা ঠিক আছে। আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। খালেদ ভাই, একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না, তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক। আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে, পুরুষদের পোশাক আশাক কি হবে, শিশুদের পোশাক আশাক কি হবে, এই সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে, তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করে দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক। আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না, পার্টিগতভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত, এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না। যারা এই বক্তব্যগুলো টুকরো টাকরা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করলে সেগুলো দিচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয়, এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি। যদি পোশাকের বিষয়ে আসেন, ধরেন যে পুরুষের পোশাক কি হবে, নারীদের পোশাক কি হবে, শিশুদের পোশাক কি হবে, এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই, তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হোক। সেখানে অ্যানথ্রোপোলজিস্ট থেকে শুরু করে বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছেন সকলকে ইনক্লুড করা হোক। আসেন আমরা আলাপ করি মানুষ পোশাক আশাক পরে। সামান্তা, ব্যর্থতাটা মনে আমারই, আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না। আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা? ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক, জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে, জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে, সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও এখন এমন বাস্তবতা আছে, আমরা মনে করি যে এখানে নারী সেল, নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো, এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয়, কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে, এখনো সেই বাস্তবতা আছে, নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে। এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয়, কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয়। আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে, এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক। যে কোনো লিস্ট করার সময়, যে কোনো নিয়োগের লিস্ট, নারী ও পুরুষ, জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা? নারী ও পুরুষ শুধু সমান না, এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি, এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন, তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না, জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন। আমি একদমই বলছি নারী পুরুষ সমান। যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান, সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলা নিচে বিচার করবে, এবং কারো নাগরিক মর্যাদা কোনোভাবে যদি ভুলন্ঠিত হয় সেটার বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি? আমি বলেছি এখানে বাস্তবতা আছে, আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে। এখনো আমার কি মনে হয় যে 2025 সালে, সামান্তা 2025 সালে আসি কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না? ভাই, আমি এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে আজকে 53 বছর ধরে আমরা আছি, বাইনারি পলিটিক্স এর মধ্যে আমরা 53 বছর ধরে আছি। আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে? এই বাইনারিতে আপনি আসতে পারবেন না, এই বাইনারিতে আপনি আসতে পারবেন না। এবং এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাইনারিতে না দিয়ে আপনি টারশিয়ারি ভাবে দেন যে নারী আর পুরুষ আসলে সমান না, নারী আর পুরুষ সমান। আমরা এই জায়গার মধ্যে এইভাবে দিয়েছি, আমি বলেছি যে কনসেপচুয়ালি নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার মর্যাদা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি। আমি আপনার উত্তরটা বুঝতে পারি নাই, আমি আবার আসবো আপনার কাছে, আপনি সমান বলছেন কিনা সেটার ব্যাপারে আমি আপনার কাছে জানবো, আমি আবার আসবো আপনার কাছে। সামাদ, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর রেজানা করিম স্নিগ্ধা আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আগস্ট আন্দোলনে
নারীদের বড় বড় ভূমিকার কথা বলি, কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম। আমরা কিন্তু একদম স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে, বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে, সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি, নারীদের মর্যাদা আমরা ভুলুণ্ঠিত হতে দেখেছি, নারীদেরকে সবসময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি। আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে, কিন্তু আমি জানি না যে সামান্তার বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে, মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছি। এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসলিউটলি এই জিনিসটা আপনি পড়ান, এইটা হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে, ডক্টর স্নিগ্ধা। অনেক ধন্যবাদ খালেদ আপনাকে এবং সামান্তাকেও শুভেচ্ছা। আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি, এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা, শুধু না ভীষণ রকমের লজ্জাজনক একটা ঘটনা। তো সেটা আমি আসলে স্মরণ করতে চাই। এই শোকটা যে শিশুর মা হারিয়েছে, তার সন্তানকে মা হারিয়েছে, তার প্রতি আমার অদ্ভুত রকমের একটা শোক হচ্ছে। সেখান থেকে কথাটা বলা শুরু করছে আর কি, যে এই 2025-এ দাঁড়িয়ে আমি বাংলাদেশে কেন, পুরো পৃথিবী, আমি এটা খুব স্পষ্ট করতে চাই যে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অসমতার যে বয়ান, সেটা কোনো প্রকার ক্ষমতা কেন্দ্রিক বা কোনো রেজিম কেন্দ্রিক না। সেই বয়ানের মাত্রা, মানে এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান। এবং সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন, যখন আপনি একটি একক পেশি শক্তির ক্ষমতার চর্চার মধ্যে থাকেন, যখন রাষ্ট্রীয় কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে, তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে। সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই, আলাপটা কিন্তু ইকুইটির, আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির, যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই। সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা, কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে, সমান্ত দূরের কথা, যেখানে আমার আইন বিধি, আমার চিন্তা, আমার চেতনা কোনো জায়গাতেই আমি শতগুণ পিছিয়ে থাকি। সেখানে আসলে কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তে এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে, এটা আমার জন্য হতাশাজনক, একদম স্পষ্ট না। কিন্তু ডক্টর স্নিগ্ধা আমি একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন, ওনাদেরও তো একটা বাস্তবতা আছে। বাংলাদেশের 90% মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান, নারীর একটা আলাদা অবস্থান আছে, ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না। ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে। তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায়? আপনারা শিক্ষক হিসেবে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও যখন এটা 70% লোক না চান, এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে? আচ্ছা, না দেখেন, আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাইয়ের গল্প না, গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প, রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প।